অধ্যায় ৩-৭ কিয়োটো হেডকোয়ার্টার সিটি। হরজোট, ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজো। যদিও তাদের কাছে সামগ্রী বিক্রি করার সময় আমার পরিচয় প্রকাশ করা হবে, তবুও আমি তাদের বলতে পারি আমার নামহীন অ্যাকাউন্টে টাকা জমা দিতে। যাই হোক, তাদের উচ্চপদস্থ ব্যক্তিরা সহজেই এই সত্যটি প্রকাশ করতে পারে যে আমি ১ টন অর্থ উপার্জন করেছি। লু ফেংকে ভ্রুকুটি করে, মনে হচ্ছে আমি কেবল কালোবাজারে তাদের বিক্রি করতে পারি। যেখানে আলো সেখানেই অন্ধকার। উপকরণ কেনার প্রতিযোগিতা বরাবরই বেশ তীব্র। HR জোট হল অনেক পরিবার এবং আর্থিক গোষ্ঠীর মধ্যে জোট। যদিও এই জোট বেশিরভাগ অংশে স্থিতিশীল, এখনও ভিতরে বেশ প্রতিযোগিতা চলছে। কিছু আর্থিক গোষ্ঠী এবং পরিবার HR জোটে আরও বেশি পদে অধিষ্ঠিত এবং তাই আরও সুবিধা ভোগ করে। প্রতিযোগিতার কারণে সমস্ত ধরনের পরিষেবা বিদ্যমান। আপনি একজন যোদ্ধা যে তার পরিচয় গোপন করতে এবং কিছু উপকরণ বিক্রি করতে চান? ঠিক আছে। যদি অন্য পরিচালকরা এটা না করে, আমি এটা করব। আপনি একজন যোদ্ধা যে অন্য দেশের নামহীন অ্যাকাউন্টে অর্থ সঞ্চয় করতে চান? ঠিক আছে, আপনার জন্য সবকিছু করা হবে। যতক্ষণ আপনার কাছে মূল্যবান জিনিসপত্র আছে, ততক্ষণ প্রচুর পরিমাণে উপাদান ক্রয়ের পরিচালকরা তাদের নিয়ে লড়াই করবে। অনেক বার্তা লু ফেং ওয়ারলর্ড ফাইটার আলোচনার এলাকায় প্রবেশ করেছে এবং কেবলমাত্র ৩টি শব্দ সেলিম দানব সামগ্রী টাইপ করেছে। টন এবং টন পোস্ট তারপর হাজির। বিপুল পরিমাণ উত্তর পড়া নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতাও দেখায়। আমি ড্রাগনের ডিম, যুদ্ধের ইউনিফর্ম এবং ব্লেড বিক্রি করতে চাই। হ্যাঁ, আমি জিয়াংনান সদর দফতরে এটি বিক্রি না করাই ভালো। আমি এটাকে অন্য কোথাও বিক্রি করব। লু ফেং একের পর এক পোস্ট পড়লেন। এটা ভালো লাগছে। বেশ কয়েকজন বিখ্যাত যুদ্ধবাজ যোদ্ধা এই পোস্টের উত্তর দিচ্ছেন। এমনকি একজন ওয়ার গোডও এই পোস্টের উত্তর দিয়েছেন। হোম অফ লিমিটস আলোচনা এলাকা 3টি র্যাঙ্কে বিভক্ত: ওয়ারিয়র লেভেল, ওয়ারলর্ড লেভেল এবং ওয়ার গড লেভেল। যোদ্ধা স্তরের যোদ্ধারা শুধুমাত্র যোদ্ধা আলোচনা এলাকায় দেখতে এবং পোস্ট করতে পারেন। ওয়ারলর্ড লেভেলের যোদ্ধারা যোদ্ধা এবং ওয়ারলর্ড আলোচনা ক্ষেত্র উভয়ই দেখতে এবং পোস্ট করতে পারেন। ওয়ারগোড স্তরের যোদ্ধারা 3টি আলোচনার ক্ষেত্রেই দেখতে এবং পোস্ট করতে পারেন। প্রত্যেকের অ্যাকাউন্ট তাদের ব্যক্তিগত আইডির সাথে মিলে যায়, তাই তারা এটি জাল করতে পারে না। বেশ কিছু লোক তার কাছে তাদের জিনিস বিক্রি করে, তাই তার বিশ্বাসযোগ্যতা বেশ ভালো। কিয়োটো সদর দফতর থেকে? লু ফেং সামান্য হেসে মাথা নেড়ে বলল, ওয়াং হাও। এই নামটা বেশ মনে হচ্ছে বস। হ্যাঁ, তিনিই হবেন। দ্বিতীয় দিনের সকালে লু ফেং ইয়াংঝু শহরের বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়াতে বাড়ি থেকে বের হন এবং একটি সেল ফোন এবং সিম কার্ড কিনেছিলেন। বেশিরভাগ সেল ফোনে আপনার আসল নাম প্রয়োজন, কিন্তু কিছু দোকান আপনার আইডি কার্ড চেক করার প্রয়োজন ছাড়াই সিম কার্ড বিক্রি করে। এই পৃথিবীতে যতদিন আপনার টাকা আছে, মানুষ ঝুঁকি নিতে ইচ্ছুক। তিনি সেল ফোন এবং সিম কার্ড কেনার সাথে সাথে লু ফেং চশমা, একটি নকল গোফ এবং অন্যান্য কিছু সাধারণ জিনিসপত্রও কিনেছিলেন। হ্যালো, লু ফেং তার বাড়ির প্রশিক্ষণ কক্ষে দাঁড়িয়ে নতুন সেল ফোন ব্যবহার করে ওয়াং হাওয়ের ফোন নম্বর ডায়াল করেছেন। হ্যালো, আপনি কেমন আছেন? আমি ওয়াং হাও। তোমাকে আজ আমি কিভাবে সাহায্য করতে পারি? ওয়াং হাও এর কণ্ঠ ছিল মৃদু। এই ধরনের পরিস্থিতির জন্য তিনি হোম অফ লিমিটসের ফাইটার আলোচনা এলাকায় কিছু বিশেষ যোগাযোগের তথ্য রেখে গেছেন। যারা তাকে ডাকে তাদের বেশিরভাগই বেশ শক্তিশালী যোদ্ধা, যেহেতু সাধারণ যোদ্ধাদের বিক্রি করার মতো কোনো ধন নেই। লু ফেং হাসলেন, আমি তোমাকে এমন কিছু জিনিস বিক্রি করতে চাই যা তোমাকে উড়িয়ে দেবে। উহু! কী ধরনের ধন? ওয়াং হাও এর কণ্ঠস্বর ফোন থেকে বহন করে, এতে বিস্ময়ের ইঙ্গিত ছিল। 1 বিলিয়নেরও বেশি মূল্যের, বলেছেন লু ফেং। ফোনের অপর প্রান্তে ওয়াং হাও মূলত একটি দুর্দান্ত শরীরের সাথে সাদা চামড়ার সৌন্দর্যের সাথে সুখে আড্ডা দিচ্ছিল, কিন্তু যখন তিনি এই কথা শুনেছিলেন, তখনই তিনি উঠে দাঁড়িয়েছিলেন।
সৌন্দর্য উপেক্ষা করে তিনি সরাসরি জানালার কাছে একটি কোণে গিয়েছিলেন এবং শান্তভাবে বললেন, আমি এটি পরিচালনা করতে পারি। যতক্ষণ আপনি এটা বের করতে পারেন, আমি এটা নিতে পারি। আমি নিশ্চিত যে আপনি আমার বিশ্বাসযোগ্যতার কথা শুনেছেন। এই বিশ্বাসযোগ্যতা ট্রেডের পর ট্রেড থেকে তৈরি হয়েছে, তাই দাম নিয়ে চিন্তা করার দরকার নেই। 1 বিলিয়নের বেশি। এটি অবশ্যই একটি বিশাল বাণিজ্য। সাধারণত শুধুমাত্র ওয়ার গড়ি এত বিশাল বাণিজ্য অফার করে। ঠিক আছে, আপনি যখন অর্থ প্রদান করবেন, আমি আশা করি আপনি ইউরোপের সুইস আন্তর্জাতিক নামহীন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এটা কি ঠিক আছে? লু ফেং কথা বলতে থাকে। একেবারে কোনো সমস্যা নেই। অনেক যোদ্ধা যারা আমাকে সহযোগিতা করে সেখানে তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করে। ওয়াং হাও হাসলেন। সুইস আন্তর্জাতিক ব্যাংকগুলি সর্বদাই জনপ্রিয় ছিল, এমনকি গ্র্যান্ড নির্ভানার সময়ের আগেও। একটি ব্যাংক বা আর্থিক গোষ্ঠীর নাম তৈরি করা অত্যন্ত কঠিন, তবে এটি ধ্বংস করা সহজ। এই সুইস আন্তর্জাতিক ব্যাংকগুলি এত দীর্ঘ সময় ধরে তাদের নাম তৈরি করে চলেছে, তাই তাদের প্রচুর ব্যবসা নিয়ে আসছে। আপনি কখন আসার পরিকল্পনা করছেন, আমি কি জিজ্ঞাসা করতে পারি? ওয়াং হাওকে জিজ্ঞাসা করলেন। আমি এই 2 দিন কিজোটোর সদর দফতর শহরের প্রধান সেক্টরে যাব। আমি সেই সময়ে আপনার সাথে যোগাযোগ করব, লু ফেং বললেন। ঠিক আছে, ঠিক আছে। আমি এখনও আপনার নাম জানি না। আমার শেষ নাম ওয়েই, লু ফেং উত্তর দিল। ওহ, মিস ওয়েই, তাহলে আমি আপনার গ্র্যান্ড আগমনের জন্য অপেক্ষা করব। ওয়াং হাও এর কণ্ঠে কিছুটা আবেগ ছিল। লু ফেং মুচকি হাসলেন। সে আগে কখনো এই ধরনের জিনিস চেষ্টা করেনি, কিন্তু মনে হচ্ছে এটা সত্যিই সহজ। শুধু একটি ফোন কল এবং সবকিছু সংগঠিত। প্রথমে আমার একটি সুইস আন্তর্জাতিক ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। লু ফেং তার নতুন ফোনটি তার হাতে ব্যবহার করে দ্রুত একটি সুইস আন্তর্জাতিক ব্যাংকের ওয়েব পৃষ্ঠায় প্রবেশ করে এবং দ্রুত একটি নামহীন অ্যাকাউন্টের জন্য আবেদন করে। পাসওয়ার্ডটি সহজ, তবুও নিরাপদ ছিল। এর ট্রিপল পার্ট 1-2 অক্ষর কোডে চীনা অক্ষর, বর্ণানুক্রমিক অক্ষর এবং সংখ্যার সমন্বয়ে গঠিত। হয়ে গেছে, এখন আমাকে আমার জিনিস বিক্রি করার জন্য অপেক্ষা করতে হবে। সেই রাতে প্রথম তলার বসার ঘরের আলোর নিচে লু ফেং তার পরিবারের সাথে একটি টেবিলের চারপাশে বসে রাতের খাবার খেয়েছিল। বাবা মা, আমি আগামীকাল কিছু ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছি, লু ফেং হেসে বলল। আমি সম্ভবত পরশু ফিরে আসতে পারব। ওহ, কোথায় যাচ্ছেন? লু হংগু তার ছেলের দিকে অবাক দৃষ্টিতে তাকাল। লু ফেং হেসেছিল, একজন যোদ্ধা বন্ধুর সাথে দেখা করতে। হংগু জিজ্ঞাসা করতে বিরক্ত করবেন না। হয়তো ফেং তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। পাশে থাকা মা গং জিন ল্যান হাসলেন। লু ফেং এর কারণে হতবাক হয়েছিলেন। গং জিন ল্যান চালিয়ে গেলেন, তবে ছেলে, সত্যি বলছি, তুমি এখন অনেক বৃদ্ধ। পরের বছরের পর আপনি 20 বছর বয়সী হবেন। আপনার সম্পর্ক শুরু করা উচিত। বিয়ের অন্তত 1 বা 2 বছর আগে একটি সম্পর্কের প্রয়োজন হয়। ততক্ষণে তাড়াতাড়ি হবে না। ভাই লু হুলাও তার হুইল চেয়ারে বসে হাসলেন। হ্যাঁ, ভাই, এমনকি আমিও আপনার চেয়ে দ্রুত। আপনি আপনার খেলা আরও ভালো। তুমি ছোট বাচ্চা, লু ফেং হেসে মাথা নাড়ল। ও হ্যাঁ, তুমি তোমার বান্ধবী নানের সাথে কেমন আছো? আর কি, অবশ্যই স্বাভাবিকের মতোই, আমি অনুমান করি। লু হুয়া অত্যন্ত খুশি হয়েছিল। পরের দিন সকাল। পরিবারের সঙ্গে সকালের নাস্তা সেরে নিলেন। লু ফেং তার বাড়ি থেকে বের হওয়ার সময় তার বিশাল ব্যাকপ্যাকটি বহন করেছিল। তিনি লিমিটসের ব্যক্তিগত গাড়ির ডোজোতে চড়েননি, তবে ট্রেন স্টেশনে একটি ক্যাব নিয়েছিলেন। ট্রেন স্টেশনের পাশেই ছিল কুংফু ফাস্ট ফুড রেস্টুরেন্ট। কুংফু, কেএফসি, ম্যাকডোনাল্ডস ইত্যাদির মতো ফাস্ট ফুড রেস্তোরাঁগুলিতে সর্বদা আশ্চর্যজনক পরিমাণ লোক প্রবেশ করে এবং ছেড়ে যায়। লু ফেং এই কুংফু ফাস্ট ফুড রেস্তোরাঁয় প্রবেশ করেন, এলোমেলোভাবে কিছু জিনিস খেয়েছিলেন এবং তারপরে বিশ্রামাগারের একটি কক্ষে প্রবেশ করেন। দরজা লক করার পরে লু ফেং দ্রুত কিছু মৌলিক মেকআপ আঁকেন।
তিনি চশমা পরতেন, গোফের উপর আটকে ছিলেন, তার ত্বকের রংটি কিছুটা কালো করেছিলেন, একটি টুপি পরতেন এবং তার জুতাগুলিকে লম্বা করেছিলেন। হঠাৎ লু ফেংকে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির মতো মনে হল। এই ধরনের ফাস্টফুড রেস্টুরেন্টে যে কোনো সময় শত শত মানুষ ভেতরে থাকে। প্রতি মুহূর্তে মানুষ যাচ্ছে এবং যাচ্ছে, কে লু ফেংকে লক্ষ্য করবে? লু ফেং তার বেসিক মেকআপ শেষ করার পর তিনি ফাস্ট ফুড রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান এবং ইয়াংঝু শহর ছেড়ে দ্রুততম ট্রেনে চড়েছিলেন। এখন পর্যন্ত ট্রেনগুলি রক্ষা করা বেশ ব্যয়বহুল, তাই নিয়মিত লোকেরা খুব কমই সদর শহর ছেড়ে যায়। যোদ্ধাদের কিছু দিতে হবে না। যতক্ষণ তারা তাদের ফাইটার আইডি কার্ড দেখায়, ট্রেনে চড়ার জন্য তাদের ট্রেনের টিকিট কেনারও প্রয়োজন নেই। তারা যখন খুশি নামতেও পারে। এটি একজন যোদ্ধার অন্যতম সুবিধা। একই দিন সন্ধ্যা ৬টার দিকে প্রিয় অতিথিবৃন্দ, ট্রেনটি স্টেশনে প্রবেশ করতে চলেছে। অতিথিরা যারা কিয়োটো সদর দপ্তরে নামছেন, অনুগ্রহ করে আপনার সমস্ত জিনিসপত্র নিয়ে সামনের দরজা থেকে ট্রেন থেকে নেমে যান। ট্রেনের ভিতরের সম্প্রচারের সাথে ট্রেন থেকে নামার সময় লু ফেং তার ব্যাগটি বহন করেন। কিয়োটো সদর দফতরের শহর। লু ফেং চারদিকে তাকাল। চীনের বৃহত্তম, সবচেয়ে জনবহুল শহর, যেটি তার রাজনৈতিক কেন্দ্র। তবে জিয়ান্নান সদর দফতর শহরের তুলনায় এটি খুব বড় নয়। এটা ঠিক যে এখানে আর্দ্রতা অনেক কম, তাই এটি একটু বেশি ঠান্ডা। লু ফেং ট্রেন স্টেশন ছেড়ে একটি ক্যাব ডাকার সময় হাসলেন। তিনি সরাসরি একটি বিনোদন এলাকা, উইল প্যালেসের দিকে রওনা হন, যা কিয়োটো শহরের বেশ বিখ্যাত। এটা যথেষ্ট উচ্চ শ্রেণীর। এলাকার প্রধান ফটকের সামনে সব ধরনের পোশাক পরা অগণিত সুন্দরীরা দাঁড়িয়েছিল, যা দেখে মনে হয়েছিল যেন একজন নারীর দেশে প্রবেশ করছে। মশাই, স্যুট পরা একজন লোক একটু হাসল। আমাকে একটি ব্যক্তিগত, শান্ত ঘর দিন। আমি চাই না কেউ আমাকে বিরক্ত করুক। লু ফেং তার ফাইটার আইডি ফ্ল্যাশ করল, যা রিসিভিং ম্যানেজারকে অনেক বেশি ভদ্র করে তুলেছে। বুঝতে পেরেছি, অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন। উইল প্যালেস, রুম জি3। মশাই, সমস্ত মদ এখানেই আছে, ম্যানেজার সম্মানের সাথে বললেন। আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনার আর কিছু লাগবে? কোন দরকার নেই, এবং আমার অনুমতি ছাড়া আমি চাই না কেউ এখানে আসুক, লু ফেং আদেশ দিল। বুঝলাম, সেখানে একটি পরিষেবা তালিকা এবং ফোন রয়েছে। আপনার যদি কোন ধরনের অনুরোধ থাকে তবে নির্দ্বিধায় আমাদের অর্ডার করুন, ম্যানেজার হাসতে হাসতে বললেন। লু ফেং সহজেই দরজাটি লক করে দিয়েছিলেন এবং একই সময়ে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে পুরো ঘরটি স্ক্যান করেছিলেন। রুমে রেকর্ডিং ডিভাইস ছিল না। মাটিতে দৈত্যের পশম দিয়ে তৈরি অত্যন্ত সূক্ষ্ম মেঝে সহ ঘরটির একটি সুন্দর নকশাও ছিল। লু ফেং দেয়ালের পর্দার দিকে তাকালেন, যা পরিষেবার একটি তালিকা প্রদর্শন করে। অভিশাপ, তারা নিশ্চিত নিজেদের উপভোগ করতে পারে। লু ফেং তার মাথা নাড়ল যখন সে হেসে সেই ওয়াং হাও এর নাম্বারে ডায়াল করল। হ্যালো, মিস্টার ওয়েই, ওয়াং হাও আবেগের সাথে চিৎকার করে উঠল। ওয়াং হাও, আমি কিয়োটো সদর দফতর শহরের প্রধান সেক্টরে উইল প্যালেসের চাইনিজ লবি জি3 রুমে আছি, লু ফেং উত্তর দিয়েছেন। ঠিক আছে, বুঝেছি, আমি 1 ঘন্টার মধ্যে সেখানে আসব। ওয়াং হাও এর কণ্ঠে উত্তেজনার ইঙ্গিত শোনা যায়। লু ফেং ফোন বন্ধ করার পর তিনি সোফায় শুয়ে পড়লেন এবং ক্যাবিনেট থেকে নেওয়া একটি টি ব্যাগ দিয়ে নিজেকে চা বানিয়ে ফেললেন। লু ফেং তার ফোনটি তার পকেটে কম্পিত অনুভব করল। আমাকে কে ডাকছে? তার পকেটে থাকা ফোনটি লু ফেংয়ের পুরনো ফোন, তার নতুন নয়। লু ফেং তার ফোন তুলে তাকাল। বাড়ি থেকে একটি কল। হ্যালো, লু ফেং তার ফোন তুলে নিল। ফেং, তোমার ভাইয়ের একটা দুর্ঘটনা ঘটেছে। মা গং জিন ল্যান কান্নাকাটি করছিলেন, তার কণ্ঠস্বর। লু ফেং চমকে উঠলেন যখন তিনি হিংস্রভাবে উঠে দাঁড়ালেন। চূর্ণ ফেলে আসা চায়ের কাপটা ভেঙে চুরমার হয়ে গেল, যেন ভিতরের চা ছিটকে পড়ে। অধ্যায় ৩.৮ ভাই লু হুয়া। লু, আতঙ্কিত হবেন না, মা গং জিন ল্যান কান্নাকাটি করে বললেন। তোমার ভাই প্রায় ডুবে গিয়েছিল,
কিন্তু সে রক্ষা পেয়েছে এবং এখন ভালো আছে। ডুবো? মা, কি হচ্ছে? লু ফেং ঠিক বুঝতে পারেনি সদর দফতর শহরে তার ভাইয়ের সাথে কিভাবে কিছু ঘটতে পারে। আয়া কি সবসময় তার সাথে থাকে না? ফেং, এই কি ঘটেছে? আজ বিকেলে আয়া আপনার ভাই হুয়াকে কাছের পার্কে খেলতে নিয়ে এসেছে। আপনি জানেন যে আপনার ভাই প্রায় পার্কে যায়। এই সময় সে পার্কে তার বান্ধবীর বাবা মায়ের সাথে দেখা করেছে। সেই নানের বাবা মা আপনার ভাইকে পাশে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। লু ফেং ভ্রুকুটি করল। তারা কখনই তার বান্ধবীর বাবা মাকে লু হুয়া এবং তার বান্ধবীর পরিস্থিতি সম্পর্কে জানায়নি। এবং এই সময় তার বান্ধবীর বাবা মা স্পষ্টভাবে তার ভাই লু হুয়ার সাথে একটি কারণে কথা বলছেন। সে সময় আপনার ভাই আয়াকে সেখানে নিয়ে আসতে বলেছিলেন এবং পুরো 1 ঘন্টা নানের বাবা মায়ের সাথে কথা বলেছিল। এরপর নানের বাবা মা চলে গেলেন। ফোনে লু ফেংয়ের মায়ের কণ্ঠস্বর কিছুটা কর্কশ, সম্ভবত খুব কান্নার কারণে। পরে আপনার ভাই বলেছিলেন যে তিনি একা পার্কের চারপাশে ঘুরতে চান এবং আয়াকে পার্কের গেটে তার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। আয়া বিশ্বাস করেছিল যে পার্কে কোনো বিপদ নেই, যেহেতু এটি সমস্ত প্রাকৃতিক দৃশ্য ছিল, এবং আর কিছু ভাবেনি। তারপর সে পার্কের গেটে তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল। তবে কে ভেবেছিল যে আপনার ভাই আসলে তার হুইলচেয়ারটি সুন্দর লেকের মধ্যে ঠেলে দেবেন, যেটি অনেক দিন আগে জমে গিয়েছিল। একটিমাত্র গর্ত ছিল যা কিছু খেলার শিশু দ্বারা তৈরি করা হয়েছিল। আর তোমার ভাই ঠিক সেই গর্ত দিয়ে হ্রদে ঢুকে গেল। শুনতে শুনতে লু ফেংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যদিও তিনি জানতেন যে তার ভাই শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে একটি হিমায়িত হ্রদে পড়ে দেখা গেল যে তিনি এই বিশ্বের সাথে আর কিছু করতে চান না। কার্যত আত্মহত্যা। সৌভাগ্যক্রমে আমাদের সেক্টরের একজন যোদ্ধা, কিউই নামে একজন যুবক, সরাসরি লেকে ঝাঁপিয়ে পড়ে, বরফ ভেদ করে এবং আপনার ভাইকে খুঁজতে নিচে সাঁতার কাটে। তিনি অবশেষে আপনার ভাই খুঁজে পেয়ে তাকে বাঁচালেন। সেই সময়ে আপনার ভাই আর শ্বাস নিচ্ছেন না, কিন্তু সৌভাগ্যবশত কিউই কিছু সিপিআর জানতেন এবং তাকে বাঁচিয়েছিলেন। পরে আমাদের সেক্টরের ডাক্তাররা বলেছিলেন যে তারা যদি একটু দেরি করতেন তবে তিনি নিশ্চিতভাবে মারা যেতেন। আমি ভাবছি নানের বাবা মা কী ধরনের নিষ্ঠুর কথা বলেছিলেন যা আমার ছেলেকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তাদেরও কি সন্তান নেই? তার মা কিছুতেই ধরে রাখতে পারলেন না এবং আবার কাঁদতে লাগলেন। লু ফেং শুধু তার মুঠি চেপে ধরেছে। তার ভাই প্রতিবন্ধী হওয়ার পর থেকে তিনি সাধারণত বাড়িতে একাই থাকতেন। বাসায়ও ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতেন তিনি। দীর্ঘ সময় একা থাকার কারণে তিনি বেশ অন্তর্মুখী ছিলেন। একমাত্র মানুষ যাদের কাছে তিনি তার মন খুলেছিলেন তা হল তার পরিবার। তার ভাই মানসিকভাবে খুবই দুর্বল ছিল। সেই নানের বাবা মা সম্ভবত কেবল তাদের মেয়ের প্রতি যত্নশীল এবং আমার ভাইকে তাদের মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য সমস্ত ধরনের কঠোর কথা বলেছিলেন। অবশ্যই তারা চিন্তা করবে না আমার ভাই কেমন বোধ করবে। মানুষ সব একই। লু ফেং এর হৃদয়ে তার পিতামাতা এবং ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং নানের বাবা মায়ের হৃদয়ে তাদের মেয়ে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা, সে এখন কেমন আছে? লু ফেং জিজ্ঞেস করতে থাকল। সেক্টরের ডাক্তার বলেছেন যে এখন কোনো সমস্যা নেই। যাই হোক, আপনার ভাই মানসিকভাবে অস্থির, তাই আপনার বাবা এবং আমি তার যত্ন নেওয়ার জন্য পালা করে নিচ্ছি। যদি সে আবার বোকামি কিছু করে তবে মা গং জিন ল্যান মাথা নাড়লেন এবং বললেন, ফেং, তোমার আগে ফিরে আসা উচিত। হুয়া আপনার কাছে নিজেকে আরও খুলেছে এবং আমাদের অনেক কিছু বলতে ইচ্ছুক নয়। লু ফেং এবং লু হুয়া বয়সের কাছাকাছি, তাই লু হুয়া স্বাভাবিকভাবেই লু ফেংয়ের কাছে আরও খোলার জন্য ইচ্ছুক ছিলেন। ঠিক আছে, আমি আগামীকাল সকালে বাড়ি ফিরতে পারব। লু ফেং মাথা নাড়ল। ড্রাগনের ডিম, যুদ্ধের ইউনিফর্ম এবং ব্লেড বিক্রি করার পর সে সারারাত ট্রেনে চড়ে ফিরে যাবে। ঝুলে থাকার পর লু ফেং সোফায় বসলেন। তিনি বেশ বিষণ্ণ ছিল। তার ভাই আসলে এই সমস্ত বছর একটি শালীন জীবন ছিল।
মিংইউ সেক্টরে চলে আসার পরে এবং সেই নানের সাথে পরিচিত হওয়ার পরে তার ভাই আরও খুশি হয়ে ওঠেন। কিন্তু কে জানত যে এই প্রথম প্রেম তার ভাইকে অত্যন্ত আনন্দিত করেছিল এবং তাকে মৃত্যুর দিকেও তাড়িয়েছিল। এই অভিজ্ঞতা একজন নিয়মিত ব্যক্তির তুলনায় আমার ভাইয়ের উপর আরও বড় প্রভাব ফেলে। সেই নানের বাবা মা সম্ভবত তাদের সম্পর্কের বিরুদ্ধে, কারণ আমার ভাই প্রতিবন্ধী। লু ফেং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শীঘ্রই আমি যদি এইবার ভাগ্যবান হই তাহলে হয়তো সেই এলিক্সির অফ লাইফের জন্য প্রয়োজনীয় ৩০ বিলিয়ন আয় করতে পারব। ৩০ বিলিয়ন। অবশ্যই সেই ড্রাগন ডিমের মূল্য এত বেশি নয়। প্রধান জিনিস এখনও যুদ্ধ ইউনিফর্ম এবং ফলক হয়। আমি আশা করি তারা এসএস গ্রেড। যদি তারা হয় তাহলে আমি ধনী হব। লু ফেং এর নিজেরও তাদের গ্রেড করার উপায় ছিল না, কারণ এটি করার জন্য তার কিছু পেশাদার ডিটেক্টরের প্রয়োজন হবে। দুঃখের বিষয়ে লু ফেং এর কাছে এই ডিটেক্টরগুলি ছিল না এবং তিনি চাননি এইচআর জোট বা ডোজো অফ লিমিটসের লোকেরা এই জিনিসগুলি পরীক্ষা করুক। আস্তে আস্তে সময় কেটে গেল। ব্যাং ব্যাং ব্যাং, দরজায় টোকা পড়ার শব্দ ভেসে আসে। লু ফেং এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আমি এখানে। ওয়াং হাও হাসলেন। অনুগ্রহ করে প্রবেশ করুন। লু ফেং তাকে ঢুকতে দিল এবং তারপর সরাসরি দরজা বন্ধ করে দিল। দুজনে সোফায় বসল। আমি শুনেছি মিস ওয়েই এর কিছু মূল্যবান জিনিস আছে। ওয়াং হাও এর হাসি উজ্জ্বল ছিল এবং তার চোখ দেখে মনে হচ্ছে তারা এইমাত্র কিছু শিকার খুঁজে পেয়েছে। লু ফেং তার সাথে নিয়ে আসা বিশাল ব্যাকপ্যাকটি সরাসরি খুলতেই সামান্য হাসলেন। সবুজ ড্রাগনের ডিমটি ব্যাগের মধ্যে সবচেয়ে বেশি জায়গা নিয়েছিল এবং লু ফেং এটিকে বহন করে সোফায় রেখেছিলেন যখন তিনি ওয়াং হাওয়ের দিকে হেসেছিলেন। ওয়াং হাও, এটি একটি ড্রাগনের ডিম। আমি নিশ্চিত আপনি অনুমান করতে পারবেন এটা কী ধরনের ড্রাগন ডিম। ড্রাগনের ডিম? ১০ বিলিয়ন মূল্যের একটি ড্রাগন ডিম। এটা কি পূর্ব চীন সাগরের সবুজ ড্রাগনের ড্রাগন ডিম হতে পারে? ওয়াং হাও চমকে উঠল। লু ফেং জমে গেল। পূর্ব চীন সাগরের সবুজ ড্রাগন? এটি একটি সম্রাট স্তরের দানব, একটি দল নেতার চেয়েও শক্তিশালী। এত বছর পরে শুধুমাত্র একটি সবুজ ড্রাগনের ডিম এই পৃথিবীতে নিজেকে দেখাল। হোম অফ লিমিটস অনুসারে এটি একটি জ্যোতির্বিদ্যাগত মূল্যে বিক্রি হয়েছে। এই লোকের অনুমান কি? এতদিন ব্যবসা করার পর আমি ভেবেছিলাম সে এখনই চিনতে পারবে। লু ফেং মাথা নেড়ে কিছু বলল না। লু ফেং যা জানতেন না তা হল ড্রাগনের ডিম অত্যন্ত বিরল। ওয়াং হাও নিজে ব্যক্তিগতভাবে তাদের দুজনকে দেখেছেন। এটা কী ধরনের ড্রাগন ডিম তা অবশ্য তিনি জানতেন না। না, সবুজ ড্রাগনের ডিমের চেয়ে বড়, ওয়াং হাও বললেন। আমি কখনই বলিনি যে এটা সবুজ ড্রাগনের ডিম। তাড়াতাড়ি করে পরীক্ষা কর, লু ফেং বলতে পারল না। তিনি বলেছিলেন যে তার জিনিসগুলির মূল্য ১০ বিলিয়নের বেশি, শুধু একটি ড্রাগনের ডিম নয়। এই প্রথম ড্রাগনের ডিম পেলাম। হে হে, ওয়াং হাওয়ের চোখ জ্বলে উঠল। একটি ড্রাগনের ডিম। ওয়াং হাও দ্রুত তার ব্যাগ খুলল, যাতে ৩টি তালাবদ্ধ শেফ ছিল। তিনি এটি বের করলেন এবং পরে এটি থেকে এক জোড়া ডিটেক্টর বের করলেন। যেন তারা মাকড়সা, ডিটেক্টরের একটি অ্যান্টেনা ড্রাগনের ডিমের পৃষ্ঠের সাথে স্পর্শ করেছিল। হঠাৎ ডিটেক্টরের ডিসপ্লে দ্রুত সংখ্যার একটি বড় পরিমাণ দেখায়। সংখ্যার দিকে তাকিয়ে ওয়াং হাও হাসলেন। উই, আপনি নিশ্চিত শক্তিশালী। আপনি এমনকি একটি ড্রাগন ডিম পেয়েছেন। আজকের বিশ্বে ড্রাগন উপাধি পাওয়ার যোগ্য কোনো দানবকে মোকাবেলা করা সহজ নয়। পরীক্ষা শেষ। লু ফেং ডিসপ্লের দিকে তাকাল। প্রায়। ওয়াং হাও হাসলেন এবং সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন। ওহ! ওয়াং হাওয়ের চোখ চকচক করে তারপর স্ক্রিনের দিকে তাকাল। তিনি তখন লু ফেংয়ের দিকে হেসে বললেন, ডাটাবেস অনুসারে এটি একটি স্টিলের সাজোয়া ড্রাগনের ডিম। একটি ইস্পাত সাজোয়া ড্রাগন শিরোনাম সহ সমস্ত দানবের মধ্যে গড়ের চেয়ে বেশি।
আমি সহজবোধ্য হব এবং এই ড্রাগনের ডিমের বাজার মূল্য অনুসারে যাব 5 বিলিয়ন চাইনিজ ডলার। অবশ্যই আসার আগে লু ফেং ইতিমধ্যেই সমস্ত দাম সোজা পেয়েছিলেন। 5 বিলিয়ন প্রকৃতপক্ষে একটি উদার মূল্য, এমনকি যদি আপনি জোটে যান, আপনি সম্ভবত এই ধরনের মূল্য পেতে সক্ষম হবেন না। ঠিক আছে, যথেষ্ট সোজা, লু ফেং হাসল, এই দামটা ঠিক আছে। আমি কিভাবে কাজ করি তার জন্য অনেক লোক কথা বলতে ইচ্ছুক। ওয়াং হাও হাসলেন, ব্যবসা সব সময় বিশদে মনোযোগ দেয়। আমি যদি আপনাকে প্রতারণা করি, আপনি সম্ভবত আলোচনা বোর্ডে আমার কথা ট্র্যাশ করবেন। যদি আমার বিশ্বাসযোগ্যতা কমে যায়, তাহলে আমি কোনো ব্যবসা করতে পারব না। তাই একবার কেউ আমার সাথে ব্যবসা করলে তারা জানবে যে ওয়াং হাও ন্যায্য। উত্তরে লু ফেং সামান্য হাসলেন। জনাব ওয়েই, ওয়াং হাও বলতে পারলেন না, আপনার কাছে সম্ভবত আরও কিছু আছে? আমি করি। লু ফেং তার ব্যাগ থেকে খাপের মধ্যে থাকা একটি ব্লেড বের করার সাথে সাথে মাথা নেড়েছিল। উহু ব্লেডের দিকে তাকালেই ওয়াং হাওয়ের চোখ জ্বলজ্বল করে এবং বিস্ময়ের মুখে লু ফেংয়ের দিকে তাকালেন। এটা সত্যিই চমৎকার ফলক। এমনকি এই খাপ অত্যন্ত ব্যয়বহুল। আমি কি একটু দেখতে পারি? দয়া করে করুন। লু ফেং কিছুটা আশাবাদী হতে শুরু করেছে। আমি ভাবছি এই ব্লেডটি কি গ্রেড, অন্তত এস গ্রেড নিশ্চিত। চাই। ব্লেডটি খুলে ফেলার পর ওয়াং হাও এটিকে সাবধানে পরীক্ষা করলেন এবং মাথা নাড়িয়ে বললেন, দারুণ ফলক, দুর্দান্ত ফলক, এটি সত্যিই একটি দুর্দান্ত ফলক। আমি 100 নিশ্চিত যে একজন ওয়ারগড এই ব্লেডটি ব্যবহার করেছে। যদি আমি এটি সঠিকভাবে দেখছি, এটি একটি এসএস গ্রেড ব্লেড হওয়া উচিত। এই ব্লেডটি সত্যিই অনেক মূল্যবান। লু ফেং ভিতরে খুব খুশি ছিল, এই ফলকটি আসলে এসএস গ্রেড ছিল। মূল্য নির্ধারণ করার আগে আমাদের দেখতে হবে এই ব্লেডটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াং হাও হাসলেন, অবশ্যই একটি ব্লেড কোনো ক্ষতি ছাড়াই শুরু হয়, তবে দানবদের বিরুদ্ধে লড়াই করার সময় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ব্লেড নিজেই চোখের অদেখা ক্ষতির সম্মুখীন হয় এবং সময়ের সাথে সাথে ক্ষতিগুলি বাড়তে থাকে। এভাবে চলতেই থাকবে যতক্ষণ না একদিন ব্লেড নিজেই ভেঙে যাবে। লু ফেং মাথা ঝাঁকাল। একটি র্যাঙ্ক অস্ত্রের বর্ণনা হল যে এটি কার্যত কোনো ক্ষতি ছাড়াই সমস্ত র্যাঙ্ক দানবের বিরুদ্ধে লড়াই করতে পারে। এটা জেনেও অস্ত্র ভাঙতে পারে। এটি যত কম ক্ষতিগ্রস্ত হবে, এর মূল্য তত বেশি। স্বাভাবিকভাবেই এটি যত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তার মূল্য তত কম হবে। আমাকে পরীক্ষা করতে দাও। ওয়াং হাও অবিলম্বে আরেকটি সেফ খুললেন এবং ব্লেড পরীক্ষা করার জন্য অন্য এক জোড়া ডিটেক্টর বের করলেন। একটি স্বপ্নময় আলো ডিটেক্টর থেকে গুলি করে এই ব্লেডটিকে ঢেকে ফেলে। ডিটেক্টরের ডিসপ্লে অবিলম্বে সংখ্যার আকারে প্রচুর পরিমাণে তথ্য দেখায়। শীঘ্রই আবিষ্কারক ফলাফল গণনা। 0 ক্ষতিগ্রস্ত। ওয়াং হাও অত্যন্ত অবাক হয়েছিলেন। অধ্যায় 3 যুদ্ধ ইউনিফর্মের দাম। লু ফেং একটা হাসি ছেড়ে দিতে পারল না। ব্লেডটি 0 ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ হল এটি অবশ্যই একটি ভালো দামে বিক্রি হবে। এই অস্ত্রটি সম্ভবত এসএস গ্রেডের চেয়ে কম একটি দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়েছিল। ওয়াং হাও হাসলেন, যেমন তিনি বলেছিলেন। যদি একটি এসএস গ্রেড অস্ত্র একটি এসএস গ্রেড সম্রাট স্তরের দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়, তাহলে ব্লেডের উপর ক্ষুদ্র ক্ষতি হতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতি সময়ের সাথে স্তূপ হতে থাকে, এটি ভেঙে যেতে পারে। যাই হোক, যদি একটি এসএস গ্রেড ব্লেড হোর্ড নেতা এবং কমান্ডার স্তরের দানবদের বিরুদ্ধে যুদ্ধ করতে ব্যবহার করা হয়, তাহলে এটি একেবারেই কোনো ক্ষতি করবে না। ওয়াং হাও, আপনি এই ব্লেডের জন্য কত দাম দিতে পারেন? লু ফেং অব্যাহত। আপনি যদি এভাবে একটি ব্লেড কেনার চেষ্টা করেন, তাহলে এর দাম পড়বে 30 বিলিয়ন, অর্ধেক দাম 15 বিলিয়ন। আপনি যদি ওয়ারগোটসের প্রাসাদে এটি কিনে থাকেন তবে সর্বনিম্ন মূল্য হবে 10 বিলিয়ন। ওয়াং হাও হেসেছিলেন, আমি নিশ্চিত যে আপনি ইতিমধ্যেই এই সমস্ত কিছু জানেন। লু ফেং কিছুই বলেনি। এই জানেন। তিনি কিংবদন্তি প্যালেস অফ ওয়ারগোটস সম্পর্কে তেমন কিছু জানতেন না।
তিনি ভাবেননি যে ওয়ারগডের প্রাসাদে একটি অস্ত্রের জন্য সেরা চুক্তিটি সীমার অর্ধেক দামের ডোজোর চেয়েও সস্তা হবে। 1.00 বিলিয়ন হল ওয়ারগডসের প্রাসাদের সম্ভাব্য সবচেয়ে সস্তা মূল্য, এবং এই ব্লেডটি তৈরি করতে খরচ প্রায় 9 বিলিয়ন। যদি আমি এই ব্লেডটি কিনে থাকি, তাহলে আমি এটি আবার বিক্রি করতে পারার আগে আমাকে অনেক ফি দিতে হবে। সুতরাং আমি আপনাকে সর্বোচ্চ যে মূল্য দিতে পারি তা হল 8 বিলিয়ন, যে কোনো উচ্চতর, এবং আমি মোটেও লাভ করব না, ওয়াং হাও ব্যাখ্যা করেছিলেন। লু ফেং বুঝতে পেরেছিলেন যে আপনি যদি 9 বিলিয়ন চাইতে পারেন, যখন এটি তৈরি করতে খরচ 9 বিলিয়ন হয়, আপনি বাজারকে আবার একটি তৈরি করতে বলতে পারেন। কেন তারা আপনার ব্যবহৃত জিনিস কিনতে বিরক্ত হবে? যদিও এই ব্লেডটি শূন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো গ্যারান্টি নেই। সর্বোপরি এইচআর জোটের দ্বারা বিক্রি হওয়া অস্ত্র, ডোজো অফ লিমিটস ইত্যাদির গুণমান ব্যাক আপ করার জন্য তাদের কথা রয়েছে। ঠিক আছে, তারপরে 8 বিলিয়ন। লু ফেং মাথা নাড়িয়ে হাসলেন। সোজা ওয়াং হাও হাসলেন। মি ওয়েই, আমরা একটু পরে বন্ধুত্বপূর্ণ চ্যাট করব। আমি পরিশোধ করব। এই হুইল প্রাসাদটি 9টি সর্বশ্রেষ্ঠ প্রাসাদের মধ্যে একটি, তাই আপনি যদি কিছু মেয়েকে খুঁজে পেতে চান তবে নির্দ্বিধায় আপনার অনুরোধগুলি উল্লেখ করুন: বয়স, উচ্চতা, 3 মাপ, শিক্ষা, চেহারা, ভার্জিন নাকি না ইত্যাদি। ওয়াং হাও দক্ষতার সাথে ব্যাখ্যা করেছেন। এ এক বিশাল বাণিজ্য। এই হুইল প্যালেসের সেরা পরিষেবা সম্ভবত প্রতি রাতে কয়েক মিলিয়ন। যাই হোক, এই বাণিজ্যের সাথে কয়েক মিলিয়ন এমনকি উল্লেখ করার মতো নয়। ওয়াং হাও, তাড়াহুড়ো করবেন না, আমার কাছে এখনও আরও অনেক কিছু আছে। লু ফেং বলতে পারল না। আরও? ওয়াং হাও জমে গেল। তিনি ভেবেছিলেন যে তারা ড্রাগনের ডিম এবং ব্লেড দিয়ে করা হয়েছিল, যেহেতু মূল্য সত্যই 1.00 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কে ভেবেছিল যে প্রকাশ করার আরও ধন ছিল? এবং স্পষ্টতই এই মিস্টার ওয়েই তার চোখের সামনে তার জিনিসগুলি সবচেয়ে খারাপ থেকে সেরা পর্যন্ত নিয়ে আসে। ড্রাগনের ডিম যদি 5 বিলিয়ন এবং এসএস গ্রেড ব্লেড 8 বিলিয়ন হয়, তবে চূড়ান্ত ধনটির কি হবে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি এবং আমাকে দেখাও। ওয়াং হাও কিছুটা উত্তেজিত হয়ে উঠছিল। লু ফেং সামান্য হেসে তার ব্যাগ থেকে চূড়ান্ত ধন বের করে আনলেন, একটি সম্পূর্ণ যুদ্ধের ইউনিফর্ম সেট, বুট, আর্ম গার্ড, ভেস্ট ইত্যাদি সহ। মানুষ, কি একজন মানুষ! ওয়াং হাও একটা গভীর শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারল না। এই যুদ্ধের ইউনিফর্ম সেটটিও এসএস গ্রেড হতে পারে? এটি কি ধরনের সরঞ্জামের উপর নির্ভর করে? এমনকি যদি তারা উভয়ই এসএস গ্রেডের হয়, পার্থক্যটি বিশাল হতে পারে। উদাহরণস্বরূপ, একটি নিক্ষেপকারী ছুরির তুলনা করার সময়, যা তৈরি করতে এত উপকরণের প্রয়োজন হয় না, এবং একটি ফলক, দামের পার্থক্য বিশাল। এবং এটি তৈরি করা যত কঠিন, এটি তত বেশি ব্যয়বহুল। একটি অত্যন্ত নমনীয় যুদ্ধের ইউনিফর্ম ব্লেড এবং তরবারির চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। একবার দেখুন। লু ফেং টেবিলের উপর যুদ্ধের ইউনিফর্ম সেট রাখলেন। ঠিক আছে। ওয়াং হাও অবিলম্বে ডিটেক্টর ব্যবহার করেছিল, যেগুলি আগে ব্লেড পরীক্ষা করেছিল। স্বপ্নীল আলো আবারও যুদ্ধের ইউনিফর্মকে ঢেকে ফেলল এবং প্রতিটি অংশ পরীক্ষা করল। ডিটেক্টরের ডিসপ্লেও দ্রুততার সাথে বিপুল পরিমাণ সংখ্যা দেখিয়েছে। ওয়াং হাও ডিসপ্লের দিকে তাকিয়ে লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসলেন। মি উই, আমি বলতে পারি যে এই যুদ্ধের ইউনিফর্মটি অন্তত এস গ্রেডের। এটা এসএস গ্রেড কিনা আমাদের দেখতে হবে। লু ফেং হেসে কিছু বলল না। ওয়াং হাও এর অভিব্যক্তি হঠাৎ ফোকাস করে যখন তিনি ডিসপ্লের দিকে তাকালেন, তার হাসি পুরোপুরি চলে গেছে। কি হল? লু ফেং ভ্রুকুটি করল। এটা দেখো। ওয়াং হাও ডিসপ্লেটি লু ফেংয়ের দিকে ঘুরিয়ে দিল এবং লু ফেং ঘনিষ্ঠভাবে তাকাল। দুটি আইটেম ইতিমধ্যেই মূল্যায়ন করা হয়েছে: স্গ্রেডের যুদ্ধের বুট, স্গ্রেডের যুদ্ধের ট্রাউজার্স। বাকিগুলি এখনও মূল্যায়ন করা হচ্ছে। লু ফেংয়ের মুখ কিছুটা বদলে গেল। এস গ্রেড? এই ইউনিফর্ম সেটটি ছিল এস গ্রেড। যদিও এসএস গ্রেড এবং এস গ্রেড শুধুমাত্র একটি গ্রেড দ্বারা আলাদা, উভয়ের মধ্যে দামের পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্যের মতো।
এটা কিভাবে সম্ভব? লু ফেং ভাবেনি যে ওয়াং হাও তাকে প্রতারণা করবে, যেহেতু লু ফেং তার সামগ্রীগুলি HR জোট এবং ডোজো অফ লিমিটসের কাছে বিক্রি করার আগে এই সূক্ষ্ম ডিটেক্টরগুলি দেখেছেন। এবং তিনি যা জানেন, এই ডিটেক্টরগুলি সর্বদা তাদের তুলনা করে তাদের উপসংহার করার আগে প্রধান ডাটাবেসের তথ্য। অন্য কথায়, ফলাফলগুলি সর্বদা মূল ডাটাবেস দ্বারা রেকর্ড করা হয়, তাই কেউ ফলাফলগুলিকে মিথ্যা বলার সাহস করবে না। ওয়াং হাও একটা নিঃশ্বাস ফেল। ঠিক আছে, সব হয়ে গেছে। মিস্টার ওয়েই, আমি আপনাকে প্রথমে কিছু খারাপ খবর দেব। আপনার ইউনিফর্ম সেট একটি গ্রেড সেট নয়। একই সময়ে আমি আপনাকে কিছু সুখবর বলবো। আপনার যুদ্ধের ইউনিফর্ম সেটটিও গ্রেড ইউনিফর্ম সেট নয়, কারণ এটি গ্রেড এবং গ্রেড উভয় উপাদান দিয়ে তৈরি একটি ইউনিফর্ম সেট। ওয়াং হাও হেসে বললেন, এই ইউনিফর্ম সেটের ভেস্টটি গ্রেড। লু ফেং গোপনে একটা নিঃশ্বাস ছেড়ে দিল। ফলাফলগুলি ডিসপ্লেতে স্পষ্ট ছিল। ইউনিফর্মের সমস্ত উপাদানগুলি ছিল গ্রেড বাদে, যেটি ছিল গ্রেড। এবং ইউনিফর্ম সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল ভেস্ট, যেহেতু এটি পুরো ইউনিফর্মের প্রধান অংশ। যে শক্তিশালী যোদ্ধা এই ইউনিফর্ম সেটটি ব্যবহার করেছিল তার কাছে সম্ভবত পর্যাপ্ত অর্থ ছিল না, তাই তিনি কেবল একটি গ্রেডের ভেস্ট কিনেছিলেন। ওয়াং হাও হাসলেন, এটি ওয়ারগোডদের প্রাসাদে একটি খুব সাধারণ কর্মকাণ্ড। লু ফেং বুঝতে পেরেছিলেন যে ইউনিফর্ম সেটের অন্যান্য অংশগুলি এখনও গ্রেডের ছিল। আপনি কি দাম অফার করবেন? লু ফেং জিজ্ঞাসা করলেন। একটি সম্পূর্ণ গ্রেড ইউনিফর্ম সেটের দাম 120 বিলিয়ন ডোজো অফ লিমিটে, অর্ধেক দাম 60 বিলিয়ন। ওয়ারগোদের প্রাসাদের সর্বনিম্ন দাম 40 কোটি টাকা। এই গ্রেড ভেস্টটি পুরো ইউনিফর্ম সেটের মূল, তাই এর দাম পুরো ইউনিফর্ম সেটের দামের অর্ধেক। ক্ষতিগ্রস্ত। আপনি যদি এটি ওয়ারগোডের প্রাসাদে কিনে থাকেন তবে সর্বনিম্ন মূল্য 20 বিলিয়ন। তবে এই নস্তের উপাদান স্পষ্টতই 20 বিলিয়ন মূল্যের নয়, তাই আমার প্রস্তাব কম হবে। এই গ্রেড ভেস্টের জন্য আমি আপনাকে সর্বোচ্চ 5 বিলিয়ন মূল্য দিতে পারি। ওয়াং হাও হাসলেন, অবশ্যই, আমার কর্তৃত্বের সাথে আমি এত তাড়াতাড়ি এত বড় পরিমাণ অর্থ স্থানান্তর করতে অক্ষম। আপনি যদি এটি আমার কাছে বিক্রি করতে ইচ্ছুক হন, তাহলে আপনাকে সম্ভবত 5 মিনিট অপেক্ষা করতে হবে আমার জন্য টাকা একসঙ্গে পাওয়ার জন্য। লু ফেংয়ের হৃদয় কেঁপে উঠল। ড্রাগনের ডিম 5 বিলিয়ন, গ্রেড ব্লেড 8 বিলিয়ন এবং এই গ্রেড ন্যস্ত 5 বিলিয়ন। মোট 28 বিলিয়ন। অত্যন্ত কাছাকাছি 30 বিলিয়ন। আপনি ভেস্টের অন্যান্য উপাদানগুলির জন্য কি মূল্য দিতে পারেন? লু ফেংকে জিজ্ঞাসা করলেন। মনে রাখবেন যে প্রত্যেকের শরীরের আকার আলাদা, তাই স্বাভাবিকভাবেই যুদ্ধের ইউনিফর্মগুলিও বিভিন্ন আকারে আসে। লু ফেং আগেও এই ইউনিফর্ম সেটে চেষ্টা করেছে এবং এটি তার জন্য স্পষ্টতই অনেক বড় ছিল। এই কারণেই তিনি এটি রাখার পরিকল্পনা করেননি। ওয়াং হাও সামান্য ভ্রুকুটি করলেন, তারপর বললেন, আমি আপনার সাথে সৎ থাকব। প্রথমত, ইউনিফর্ম সেটের অন্যান্য সমস্ত অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমরা তাদের সরাসরি বিক্রি করতে পারি না। এরপরে, যুদ্ধের পোশাকের বাজার খুবই ভালো, কিন্তু যুদ্ধের বুট এবং কমব্যাট ট্রাউজারের জন্য আমরা এটা করব। ডোজো অফ লিমিটে একটি সম্পূর্ণ গ্রেড যুদ্ধের ইউনিফর্ম সেট 1-2 বিলিয়ন, অর্ধেক মূল্য 6 বিলিয়ন। ওয়ারগোডদের প্রাসাদে এটির জন্য সর্বনিম্ন মূল্য 4 বিলিয়ন। এবং আপনার গ্রেড ইউনিফর্ম সেটের মূল উপাদানটি অনুপস্থিত, কমব্যাট ভেস্ট। প্রথম স্থানে মূল্য 5 বিলিয়নের বেশি হবে না এবং আপনার অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, তাই আমি আপনাকে শুধুমাত্র 800 মিলিয়ন মূল্য দিতে পারি। ওয়াং হাও হেসে মাথা নাড়ল, এবং এটা আমাদের আগের ব্যবসার কারণে। আমি সাহস করে বলতে চাই যে অন্য কেউ এই যন্ত্রাংশগুলি 800 মিলিয়নে কিনতে রাজি হবে না। ওয়াং হাওয়ের বিশ্বাসযোগ্যতার কারণেই লু ফেং কিজোটোর সদর দফতর শহরে চলে গিয়েছিলেন।
ওয়াং হাওয়ের মূল্য অফারগুলি ন্যায্য, তাই আর কোন দর কষাকষির প্রয়োজন নেই। 800 মিলিয়ন, লু ফেং ইতস্তত করলেন এবং তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, 800 মিলিয়ন। এই অংশগুলি যাই হোক তার কাছে অকেজো ছিল। জনাব, উই, তোমার কি আর কিছু আছে? ওয়াং হাওকে জিজ্ঞাসা করলেন। না, লু ফেং হেসে বলতে পারলেন না। মোট হিসেব করুন এবং তারপরে এই অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করুন, যেমন তিনি বলেছিলেন। লু ফেং একটি পেপার বের করেছিলেন যাতে তিনি সুইস ইন্টারন্যাশনালে আবেদন করেছিলেন নামহীন অ্যাকাউন্টের জন্য ব্যাংক এবং সংশ্লিষ্ট শনাক্তকরণ পাসওয়ার্ড। ওয়াং হাও মাথা নাড়তে হাসতে হাসলেন। 5 বিলিয়নের জন্য ড্রাগন ডিম, 8 বিলিয়নের জন্য এসএস গ্রেডের ব্লেড, 5 বিলিয়নের জন্য এসএস গ্রেড যুদ্ধের ভেস্ট, 800 মিলিয়নের জন্য সেট করা একটি এস গ্রেড যুদ্ধের ইউনিফর্মের ক্ষতিগ্রস্ত অংশ। মোট 2.8 বিলিয়ন। জনাব, উই, দয়া করে একটু অপেক্ষা করুন। আমি ইউনিফর্ম সেটের ডেটা প্রস্তুত করব এবং টাকা স্থানান্তরের অনুমতি পাওয়ার জন্য এটি পাঠাব। ওয়াং হাও দ্রুত ডিটেক্টরের কিবোর্ডে কিছু নম্বর টাইপ করে বলেছিল। ডিটেক্টরের স্বপ্নময় আলো ব্যাটল ভেস্টকে ঢেকে দেয় এবং নির্দিষ্ট ডেটা মানগুলি তার সদর দফতরে প্রেরণ করে। প্রায় 10 মিনিট পরে বিপ বিপ, ওয়াং হাও তার সেল ফোন বের করে একটা হাসি দিল। জনাব, ওয়েই, টাকা এখন অ্যাকাউন্টে থাকা উচিত। ওয়াং হাও লু ফেংয়ের দিকে তাকিয়ে বলল, আমরা সুইস ইন্টারন্যাশনাল ব্যাংকে অভ্যন্তরীণ স্থানান্তর করার জন্য সদর দফতরের সাথে যোগাযোগ করেছি, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে এত টাকা স্থানান্তর করতে সক্ষম হয়েছি। লু ফেংয়ের সেল ফোনও বেজে উঠল। একবার দেখার জন্য তার সেল ফোনটি বের করার পরে একটি বার্তা প্রদর্শিত হয়েছিল। মূল্যবান হীরা স্তরের অতিথি, আপনার অ্যাকাউন্টটি 1898991-এ শেষ হচ্ছে। 8 তারিখ 23/3/6 তারিখে 2880000000 চীনা ডলার স্থানান্তর পেয়েছে। অ্যাকাউন্টে অবশিষ্ট চীনা ডলার 2880000000 ডলার। সুইস ইন্টারন্যাশনাল ব্যাংক। আপনার সাথে ব্যবসা করতে পেরে আনন্দিত। লু ফেং তার হাত বাড়িয়ে দিয়ে হাসলেন। মিস্টার ওয়েয়ের মতো একজন বড় গ্রাহককে ভবিষ্যতে আমাকে আরও সাহায্য করতে হবে। ওয়াং হাও আবেগের সাথে লু ফেংয়ের সাথে কর্মোদ্যম করলেন। মিস্টার ওয়ে কি পরিকল্পনা করছেন? ওয়াং হাও এক নজর দিলেন। দুঃখিত, আমার কিছু করার আছে। লু ফেং তার ব্যাকপ্যাকটি বহন করে, তাহলে আমি প্রথমে যাব। ওহ, এগিয়ে যান। আমাকে এখনও এই জিনিসগুলি যেভাবেই হোক সংগঠিত করতে হবে। ওয়াং হাও হাসলেন। লু ফেং ট্রেনে উঠে কিয়োটো সদর শহর ছেড়ে চলে গেল। শুধুমাত্র দ্বিতীয় দিন সকাল 7টা নাগাদ তিনি জিয়াংনান শহরের ইয়াংঝু ট্রেন স্টেশনে পৌঁছান। লু ফেং ট্রেন স্টেশনের পাশে কুংফু ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাথরুমের ভিতরে গিয়ে তার জিনিসপত্র খুলে ফেলে। মুখ ধোয়ার পর সে তার আসল চেহারায় ফিরে এলো। বাড়ি ফেরার সময় লু ফেং ক্যাবে উঠে মিংইউ সেক্টরের গেটে এসে পৌঁছান। মিংইউ সেক্টর ছিল একটি ফাইটার সেক্টর, যেটাতে কে ঢুকতে পারে সে ব্যাপারে খুবই কঠোর ছিল। স্বাভাবিকভাবেই ক্যাবটি গেটের সামনে থামতে হয়েছিল। আমি ফিরে এসেছি। লু ফেং একটি দীর্ঘশ্বাস ছেড়ে দিল। ড্রাগনের ডিম, ব্লেড এবং ইউনিফর্ম সেটটি একটি গরম আলুর মতো ছিল। 2.8 বিলিয়ন। এটি ইতিমধ্যে তার কাছে থাকা অর্থের সাথে যোগ করে মোট 30 বিলিয়নের কাছাকাছি। উপরন্তু তিনি ভবিষ্যতে অর্থ উপার্জন করার আরও সুযোগ পাবেন। লু ফেং টাক, মিংইউ সেক্টরের বুডো গার্ডসম্যান চিৎকার করে উঠল। লু ফেং মাথা ঘুরিয়ে দিল। টাক, বৃদ্ধ লোকটি হেসে বলল, ঝেননান নামে এক যুবতী মহিলা আছে। গতরাতে সে সেক্টরের গেটে এসে বারবার ফোন করে তোমার ভাইয়ের সাথে দেখা করার আশায় সফল হয়নি। পরে রাতে তিনি আবার সেক্টরে আসেন এবং তার পরিবারের সদস্যের কাছে একটি চিঠি স্থানান্তর করার জন্য আমার সাহায্য চান। তিনি আশা করেন আপনি চিঠিটি আপনার ভাই লু হুয়ার হাতে দিতে পারবেন। চিঠিটি গ্রহণ করার সাথে সাথে লু ফেংয়ের হৃদয়ে একটি স্পন্দন এড়িয়ে গেল।
অধ্যায় 4 খণ্ড 4 চূড়ান্ত অধ্যায় লু ফেংয়ের প্রতিশ্রুতি। মিংইউ সেক্টরে পা রাখার পর লু ফেং সরাসরি চিঠিটি খুললেন। যদিও তার ভাইয়ের বান্ধবী জেন নান তার ভাইয়ের জন্য এটি লিখেছিল, লু ফেং এর বিষয়বস্তু নিয়ে চিন্তিত ছিল। তার ভাই এইমাত্র গতকাল আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং অত্যন্ত মানসিকভাবে অস্থির। চিঠিতে কিছু উত্তেজক জিনিস থাকলে এটি তার ভাইয়ের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। লু ফেং ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আমি দেখতে চাই এখানে ঠিক কী লেখা আছে। লু ফেংয়ের মুখ রাগে ভরা, কিন্তু চিঠিটি পড়ার সাথে সাথে তার অভিব্যক্তি আলাদা হতে শুরু করে। দীর্ঘশ্বাস লু ফেং তার মাথা নাড়লেন। অন্তত আমার ভাই মানুষের জন্য একটি চোখ আছে। লু ফেং এই চিঠি থেকে বুঝতে পেরেছিলেন যে নানের বাবা মা তার পিছনে লু হুয়ার সাথে কথা বলেছেন। নান এমনকি জানতেন না যে তার বাবা মা জানত যে সে লু হুয়ার সাথে ডেটিং করছে। সে তখনই বুঝতে পেরেছিল যখন সে শুনেছিল যে লু হুয়া পুকুরে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। একথা শোনার পর নান প্রায় অজ্ঞান হয়ে গেলেন। তার বাবা মা নানকে লু হুয়ার সাথে দেখা করতে দেবেন না, সে যতই কান্নাকাটি করুক এবং তর্ক করুক। এরপরে সে তার কাছে যা কিছু ছিল তা দিয়ে ভিক্ষা করল এবং তার বাবা মাকে এই বলে বোঝাল যে লু হুয়ার সাথে এটাই শেষবারের মতো দেখা হবে। যাই হোক, তিনি মিংইউ সেক্টরের গেটে যতবার লু হুয়াকে ডাকলেন না কেন, তিনি কোনো উত্তর পাননি। যেহেতু সে লু হুয়ার সাথে দেখা করতে পারেনি, তাই তার কাছে একটি চিঠি লেখা এবং তার পরিবারকে চিঠিটি তার কাছে হস্তান্তর করতে বলা ছাড়া তার কোনো উপায় ছিল না। গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাবেন? এটা কি তাদের বাবা মায়ের কাছ থেকে লুকাবেন? ওরা স্নাতক হওয়ার পর বিয়ে করবে। লু ফেং চিঠিটি পড়ে দীর্ঘশ্বাস ফেল। দেখে মনে হচ্ছে না মেয়েটি এই বিষয়ে বেশ একগুঁয়ে, কারণ সে স্পষ্টতই তার বাবা মাকে বিশ্বাস করে না। মিংইউ সেক্টর ভিলা 199, যা লু ফেংয়ের বাড়ি। বায়ুমণ্ডলটি স্পষ্টতই বেশ ভারী ছিল। বাবা লু হং গু বসার ঘরে সোফায় বসেছিলেন এবং মনে হচ্ছে তিনি এক রাতেই অনেক বেশি বয়সী হয়েছেন। বাবা, বাইরে থেকে একটা কণ্ঠস্বর। ফেং, লু হং গু উঠে দাঁড়াল। এই সময়ে লু ফেং ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছে এবং লু হং গু তাকে শান্তভাবে বলল, আপনার মা বর্তমানে আপনার ভাইয়ের সাথে ঘরে আছেন। আপনার ভাইয়ের মানসিক অবস্থা কিছুটা স্থির হয়েছে, কিন্তু আমরা তাকে যাই বলি না কেন, সে কোনো উত্তর দেবে না। বুঝলাম। লু ফেং একটা গভীর শ্বাস নিয়ে তার ভাইয়ের রুমের দিকে চলে গেল। চিৎকার। দরজা খোলার পরে বিছানার পাশে বসে থাকা মা গং জিন ল্যান লু ফেংকে দেখে উঠে দাঁড়ালেন। ফেং, মা, তুমি বাইরে গিয়ে একটু বিশ্রাম নিতে পারো, লু ফেং বলল। গং জিন ল্যান তার ছোট ছেলে লু হুয়ার দিকে তাকাল, যে বারান্দায় তার হুইল চেয়ারে বসেছিল, কোনো শব্দ না করে, এবং তারপর রুম থেকে বের হওয়ার আগে তার মাথা নাড়ল। এইবার আমার ভাই বেশ। লু ফেং দেখতে পেল যে তার ভাইয়ের মুখ আগের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে। সে কোনো শব্দ করল না, কারণ সে শুধু ফাঁকাভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। সেই মুহূর্তে তার মাথায় কি চলছিল কে জানে। লু হুয়া, চিৎকার করে উঠল লু ফেং। ভাই লু হুয়া সামান্য নড়াচড়া না করে হুইলচেয়ারে বসেছিলেন, যেন তিনি তার ভাই লু ফেংয়ের কণ্ঠস্বর শুনতে পাননি। লু হুয়া, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি নানকে বিয়ে করতে পারবে। লু ফেং একটি দ্বিতীয় বাক্যাংশটি অনুসরণ করেছিল। লু হুয়ার শরীর হুইল চেয়ারে সামান্য সরে গেল এবং তারপরে অবশেষে লু ফেংয়ের দিকে ঘুরে একটি তিক্ত হাসি দিল এবং তারপর ফিসফিস করে মাথা নাড়ল। ভাই, এখন আপনার কিছু বলে লাভ নেই। নান এবং আমার কোনো ভবিষ্যৎ নেই, এবং আমি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছি। আমি জীবনে কোনো মেয়েকে বিয়ে করব না, কখনই না। আমি যোগ্য নই। আপনি কি ধরনের বোকা কথা বলছেন? লু ফেং তিরস্কার করার সাথে সাথে সামান্য ভ্রুকুটি করলেন। বোকা কথা? লু হুয়া তখনই উত্তেজিত হয়ে ওঠে। আমি কি ভুল করছি? আমার মতো অকেজো পাওয়ালা প্রতিবন্ধী কি ননকে বিয়ে করতে পারে? হ্যাঁ, নান আমার স্ত্রী হতে রাজি, কিন্তু তারপরে কি হবে? ভবিষ্যতে সবাই নানের দিকে আঙুল তুলে বলবে তার স্বামীর প্রতিবন্ধী।
নানের পরিবার এবং বন্ধুরা তাকে কিভাবে দেখবে? আমি একজন প্রতিবন্ধী মানুষ, শুধু একটি প্রতিবন্ধী। আমাকে বিয়ে করার পর নান এবং তার বাবা মা তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করার জন্য কোনো মুখ পাবেন না এবং লোকেরা সবসময় তাদের পিছনে কথা বলবে। আমি যদি সফল হই তবুও মানুষ শুধু ভাববে যে নান আমার যা আছে তার জন্যই প্রতিবন্ধী। আমি কে না? লু হুয়া মাথা নাড়লেন। আমি চাই না নানের মতো এত ভালো মেয়ে এমন জায়গায় পড়ুক যেখানে লোকেরা সর্বদা তার দিকে আঙ্গুল তুলবে এবং তাকে অপমান করবে। আমি তাকে টেনে নামাতে চাই না। যে আমাকে বিয়ে করবে আমি তার জীবন নষ্ট করে দেব, তাই আমিও কাউকে বিয়ে করতে পারি না। গার্লফ্রেন্ড এবং বিয়ে নিয়ে আমার মতো প্রতিবন্ধী ভাবার কোনো মানে নেই। লু হুয়া একটা হাসি দিল, যার মধ্যে কিছুটা পাগলামি আছে। বিয়ে? লু হুয়ার মুখে একটা জোরে থাপ্পড় পড়ল, যা লু হুয়াকে প্রায় হুইল চেয়ার থেকে ছিটকে পড়ল। লু হুয়ার মুখের পাশ দিয়ে রক্ত বেরিয়েছিল। ব্রো, লু হুয়া জমে গেল। এইসব বছর এখন অবধি লু ফেং এর আগে কখনো তাকে আঘাত করেনি। কাপুরুষ। লু ফেংয়ের অভিব্যক্তি ছিল ভয়ঙ্কর। অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। এমনকি আমাদের জিয়াংনান শহরে একটি অধিকার আছে, ওয়ার্গড ইউ ইয়াং, যার বাহু জন্ম থেকেই অকেজ। কিন্তু শুধু তার 2 পা দিয়ে তিনি নিজের জন্য ডাকনাম বিশাল কুড়াল অর্জন করেছিলেন, কারণ তার পাগুলি বিশালাকার কুড়ালের সাথে তুলনীয় ছিল। যোদ্ধাদের বৃত্তে অনেকগুলি অনুরূপ কেস রয়েছে, তাই নিয়মিত লোকের কথাও উল্লেখ করবেন না। লু ফেং বলার পরে তার ভাইয়ের মুখ আবার বদলে গেল। অবশ্যই লু হুয়া এসব মামলার কথা জানতেন। ছোটবেলা থেকেই সে এরকম অনেক কেস পড়ছে। তিনি সম্ভবত এক নিঃশ্বাসে 100টিরও বেশি থুতু ফেলতে পারেন। তোমার বান্ধবী তোমার জন্য এই চিঠিটা লিখেছে, একটু দেখে নাও। লু ফেং চিঠিটা ধরিয়ে দিল। লু হুয়া সন্দেহের সাথে এটি গ্রহণ করে এবং এটি পড়ার সাথে সাথে তার মুখের অভিব্যক্তি আবার পরিবর্তন হতে শুরু করে। বিবাহ করা? ন্যান একজন ভালো মেয়ে, খুব ভালো একজন, এবং যখন আমি তার সাথে থাকি তখন মনে হয় আমি স্বপ্নে আছি। যাই হোক, আমি চাই না ভবিষ্যতে লোকেরা তার দিকে আঙুল তুলুক। আমি সত্যিই চাই না যে এটি ঘটুক। এটি বলার পরে লু হুয়া তার চোখের জল আর ধরে রাখতে পারেনি যখন তারা চিঠির উপর পড়েছিল। লু হুয়া মাথা তুলে লু ফেংয়ের দিকে তাকাল। ভাই, যতক্ষণ না আমি গোপনে নানকে তার জীবন উপভোগ করতে দেখতে পারি ততক্ষণ যথেষ্ট হবে, যথেষ্ট বেশি। আপনি যদি সত্যিই তার যত্ন নেন তবে আপনি তার সাথে থাকবেন, লু ফেং ধমক দিয়েছিলেন। কিন্তু আমি শুধু লু হুয়া তার পায়ের দিকে পৌঁছানো ছাড়া সাহায্য করতে পারেনি, তবে তার উরুগুলি যে অবস্থানে থাকা উচিত তা অনেক আগেই হয়েছে। আমার সাথে আসুন। লু ফেং হুইল চেয়ারটি ঠেলে সরাসরি ঘরের বাইরে চলে গেল। ফেং, বাবা লু হং গুও এবং মা গং জিন ল্যান, যারা বাড়ির বাইরে ছিলেন, হতবাক হয়েছিলেন। আমি লু হুয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছি। লু ফেং এর হাত থেকে সামান্য ধাক্কা দিয়ে তার ভাইয়ের হুইল চেয়ারটি অনুভূমিকভাবে সারিবদ্ধ ছিল যখন এটি 2য় তলার অডিওভিজুয়াল রুমের দিকে ছুটে গেল। অধ্যায় 4.0 খণ্ড 4-এর চূড়ান্ত অধ্যায়, লু ফেং এর প্রতিশ্রুতি। মিংইউ সেক্টরে পা রাখার পর লু ফেং সরাসরি চিঠিটি খুললেন। যদিও তার ভাইয়ের বান্ধবী জেন নান তার ভাইয়ের জন্য এটি লিখেছিল, লু ফেং এর বিষয়বস্তু নিয়ে চিন্তিত ছিল। তার ভাই এইমাত্র গতকাল আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং অত্যন্ত মানসিকভাবে অস্থির। চিঠিতে কিছু উত্তেজক জিনিস থাকলে এটি তার ভাইয়ের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। লু ফেং ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আমি দেখতে চাই এখানে ঠিক কী লেখা আছে। লু ফেং এর মুখ রাগে ভরা, কিন্তু চিঠিটি পড়ার সাথে সাথে তার অভিব্যক্তি আলগা হতে শুরু করে। দীর্ঘশ্বাস। লু ফেং তার মাথা নাড়লেন। অন্তত আমার ভাই মানুষের জন্য একটি চোখ আছে। লু ফেং এই চিঠি থেকে বুঝতে পেরেছিলেন যে নানের বাবা মা তার পিছনে লু হুয়ার সাথে কথা বলেছেন। নান এমনকি জানতেন না যে তার বাবা মা জানত যে সে লু হুয়ার সাথে ডেটিং করছে। সে তখনই বুঝতে পেরেছিল যখন সে শুনেছিল যে লু হুয়া পুকুরে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
একথা শোনার পর নান প্রায় অজ্ঞান হয়ে গেলেন। তার বাবা মা নানকে লু হুয়ার সাথে দেখা করতে দেবেন না, সে যতই কান্নাকাটি করুক এবং তর্ক করুক। এরপরে সে তার কাছে যা কিছু ছিল তা দিয়ে ভিক্ষা করল এবং তার বাবা মাকে এই বলে বোঝাল যে লু হুয়ার সাথে এটাই শেষবারের মতো দেখা হবে। যাই হোক, তিনি মিংইউ সেক্টরের গেটে যতবার লু হুয়াকে ডাকলেন না কেন, তিনি কোনো উত্তর পাননি। যেহেতু সে লু হুয়ার সাথে দেখা করতে পারেনি, তাই তার কাছে একটি চিঠি লেখা এবং তার পরিবারকে চিঠিটি তার কাছে হস্তান্তর করতে বলা ছাড়া তার কোনো উপায় ছিল না। গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাবেন? এটা কি তাদের বাবা মায়ের কাছ থেকে লুকাবেন? ওরা স্নাতক হওয়ার পর বিয়ে করবে। লু ফেং চিঠিটি পড়ে দীর্ঘশ্বাস ফেল। দেখে মনে হচ্ছে না মেয়েটি এই বিষয়ে বেশ একগুঁয়ে, কারণ সে স্পষ্টতই তার বাবা মাকে বিশ্বাস করে না। মিংইউ সেক্টর ভিলা 199, যা লু ফেংয়ের বাড়ি। বায়ুমণ্ডলটি স্পষ্টতই বেশ ভারী ছিল। বাবা লু হং গু বসার ঘরে সোফায় বসেছিলেন এবং মনে হচ্ছে তিনি এক রাতেই অনেক বেশি বয়সী হয়েছেন। বাবা, বাইরে থেকে একটা কণ্ঠস্বর। ফেং, লু হং গু উঠে দাঁড়াল। এই সময়ে লু ফেং ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছে এবং লু হং গু তাকে শান্তভাবে বলল, আপনার মা বর্তমানে আপনার ভাইয়ের সাথে ঘরে আছেন। আপনার ভাইয়ের মানসিক অবস্থা কিছুটা স্থির হয়েছে, কিন্তু আমরা তাকে যাই বলি না কেন, সে কোনো উত্তর দেবে না। বুঝলাম। লু ফেং একটা গভীর শ্বাস নিয়ে তার ভাইয়ের রুমের দিকে চলে গেল। চিৎকার। দরজা খোলার পরে বিছানার পাশে বসে থাকা মা গং জিন ল্যান লু ফেংকে দেখে উঠে দাঁড়ালেন। ফেং, মা, তুমি বাইরে গিয়ে একটু বিশ্রাম নিতে পারো, লু ফেং বলল। গং জিন ল্যান তার ছোট ছেলে লু হুয়ার দিকে তাকাল, যে বারান্দায় তার হুইল চেয়ারে বসেছিল কোনো শব্দ না করে, এবং তারপর রুম থেকে বের হওয়ার আগে তার মাথা নাড়ল। এইবার আমার ভাই বেশ। লু ফেং দেখতে পেল যে তার ভাইয়ের মুখ আগের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে। সে কোনো শব্দ করল না, কারণ সে শুধু ফাঁকাভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। সেই মুহূর্তে তার মাথায় কি চলছিল কে জানে। লু হুয়া, চিৎকার করে উঠল লু ফেং। ভাই লু হুয়া সামান্য নড়াচড়া না করে হুইল চেয়ারে বসেছিলেন, যেন তিনি তার ভাই লু ফেংয়ের কণ্ঠস্বর শুনতে পাননি। লু হুয়া, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি নানকে বিয়ে করতে পারবে। লু ফেং একটি দ্বিতীয় বাক্যাংশটি অনুসরণ করেছিল। লু হুয়ার শরীর হুইল চেয়ারে সামান্য সরে গেল এবং তারপরে অবশেষে লু ফেংয়ের দিকে ঘুরে একটি তিক্ত হাসি দিল এবং তারপর ফিসফিস করে মাথা নাড়ল। ভাই, এখন আপনার কিছু বলে লাভ নেই। নান এবং আমার কোনো ভবিষ্যৎ নেই, এবং আমি সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছি। আমি জীবনে কোনো মেয়েকে বিয়ে করব না, কখনই না। আমি যোগ্য নই। আপনি কি ধরনের বোকা কথা বলছেন? লু ফেং তিরস্কার করার সাথে সাথে সামান্য ভ্রুকুটি করলেন। বোকা কথা? লু হুয়া তখনই উত্তেজিত হয়ে ওঠে। আমি কি ভুল করছি? আমার মতো অকেজো পাওয়ালা প্রতিবন্ধী কি ননকে বিয়ে করতে পারে? হ্যাঁ, নান আমার স্ত্রী হতে রাজি, কিন্তু তারপরে কি হবে? ভবিষ্যতের সবাই নানের দিকে আঙুল তুলে বলবে তার স্বামীর প্রতিবন্ধী। নানের পরিবার এবং বন্ধুরা তাকে কিভাবে দেখবে? আমি একজন প্রতিবন্ধী মানুষ, শুধু একটি প্রতিবন্ধী। আমাকে বিয়ে করার পর নান এবং তার বাবা মা তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করার জন্য কোনো মুখ পাবেন না, এবং লোকেরা সবসময় তাদের পিছনে কথা বলবে। আমি যদি সফল হই, তবুও মানুষ শুধু ভাববে যে নান আমার যা আছে তার জন্যই প্রতিবন্ধী। আমি কে না? লু হুয়া মাথা নাড়লেন। আমি চাই না নানের মতো এত ভালো মেয়ে এমন জায়গায় পড়ুক যেখানে লোকেরা সর্বদা তার দিকে আঙ্গুল তুলবে এবং তাকে অপমান করবে। আমি তাকে টেনে নামাতে চাই না। যে আমাকে বিয়ে করবে, আমি তার জীবন নষ্ট করে দেব, তাই আমিও কাউকে বিয়ে করতে পারি না। গার্লফ্রেন্ড এবং বিয়ে নিয়ে আমার মতো প্রতিবন্ধী ভাবার কোনো মানে নেই। লু হুয়া একটা হাসি দিল, যার মধ্যে কিছুটা পাগলামি আছে। বিয়ে? লু হুয়ার মুখে একটা জোরে থাপ্পড় পড়ল, যা লু হুয়াকে প্রায় হুইল চেয়ার থেকে ছিটকে পড়ল। লু হুয়ার মুখের পাশ দিয়ে রক্ত বেরিয়েছিল। ব্রো, লু হুয়া জমে গেল।
এইসব বছর এখন অবধি লু ফেং এর আগে কখনো তাকে আঘাত করেনি। কাপুরুষ লু ফেং এর অভিব্যক্তি ছিল ভয়ঙ্কর। অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। এমনকি আমাদের জিয়াংনান শহরে একটি অধিকার আছে, ওয়ারগড ইউ ইয়াং, যার বাহু জন্ম থেকেই অকেজো। কিন্তু শুধু তার 2 পা দিয়ে তিনি নিজের জন্য ডাকনাম বিশাল কুড়াল অর্জন করেছিলেন, কারণ তার পাগুলি বিশালাকার কুড়ালের সাথে তুলনীয় ছিল। যোদ্ধাদের বৃত্তে অনেকগুলি অনুরূপ কেস রয়েছে, তাই নিয়মিত লোকের কথাও উল্লেখ করবেন না। লু ফেং বলার পরে তার ভাইয়ের মুখ আবার বদলে গেল। অবশ্যই লু হুয়া এসব মামলার কথা জানতেন। ছোটবেলা থেকেই সে এরকম অনেক কেস পড়ছে। তিনি সম্ভবত এক নিঃশ্বাসে 100টিরও বেশি থুতু ফেলতে পারেন। তোমার বান্ধবী তোমার জন্য এই চিঠিটা লিখেছে, একটু দেখে নাও। লু ফেং চিঠিটা ধরিয়ে দিল। লু হুয়া সন্দেহের সাথে এটি গ্রহণ করে এবং এটি পড়ার সাথে সাথে তার মুখের অভিব্যক্তি আবার পরিবর্তন হতে শুরু করে। বিবাহ করা? ন্যান একজন ভালো মেয়ে, খুব ভালো একজন, এবং যখন আমি তার সাথে থাকি তখন মনে হয় আমি স্বপ্নে আছি। যাই হোক, আমি চাই না ভবিষ্যতে লোকেরা তার দিকে আঙুল তুলুক। আমি সত্যিই চাই না যে এটি ঘটুক। এটি বলার পরে লু হুয়া তার চোখের জল আর ধরে রাখতে পারেনি যখন তারা চিঠির উপর পড়েছিল। লু হুয়া মাথা তুলে লু ফেংয়ের দিকে তাকাল। ভাই, যতক্ষণ না আমি গোপনে নানকে তার জীবন উপভোগ করতে দেখতে পারি ততক্ষণ যথেষ্ট হবে, যথেষ্ট বেশি। আপনি যদি সত্যিই তার যত্ন নেন তবে আপনি তার সাথে থাকবেন, লু ফেং ধমক দিয়েছিলেন। কিন্তু আমি শুধু লু হুয়া তার পায়ের দিকে পৌঁছানো ছাড়া সাহায্য করতে পারেনি, তবে তার উরুগুলি যে অবস্থানে থাকা উচিত তা অনেক আগেই হয়েছে। আমার সাথে আসুন। লু ফেং হুইল চেয়ারটি ঠেলে সরাসরি ঘরের বাইরে চলে গেল। ফেং, বাবা লু হং গুও এবং মা গং জিন ল্যান, যারা বাড়ির বাইরে ছিলেন, হতবাক হয়েছিলেন। আমি লু হুয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছি। লু ফেং এর হাত থেকে সামান্য ধাক্কা দিয়ে তার ভাইয়ের হুইল চেয়ারটি অনুভূমিকভাবে সারিবদ্ধ ছিল যখন এটি 2য় তলার অডিওভিজুয়াল রুমের দিকে ছুটে গেল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।